তিনি হয়েছেন কারণ আমাদের যে প্রচলিত আইন, বিধিবিধান এবং পদ্ধতি, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠান, সেটা কিন্তু স্বৈরাচার সৃষ্টির ব্যাপারে সহায়ক ছিল। যে আমরা যখন সেই ৭৫-এর যখন চতুর্থ সংশোধনী হয়, মনে আছে, কারো কারো মনে আছে, আর কেউ কেউ তখন হয়তো জন্মও হয়নি। তখন ৭৫-এ যখন সেই চতুর্থ সংশোধনী হয়, তখন সব ক্ষমতা এক ব্যক্তির হাতে দেওয়া হয়েছে। সংবিধান বাতিল করে সব ক্ষমতা এক ব্যক্তির কাছে দেওয়া হয়েছে, এবং সেই ক্ষমতাই পরবর্তীতে বস্তুত আমাদের সংবিধানও রচিত হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে, এক ব্যক্তিকে ক্ষমতায়িত করার জন্য। ঠিক সেই ব্যক্তিকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। তারপরে যখন দ্বাদশ সংশোধনী হলো ১৯৯১ সালে, ৩ জোটের রূপরেখার সেই অঙ্গীকারের প্রেক্ষিতে সেই একই ক্ষমতা কিন্তু দেওয়া হলো প্রধানমন্ত্রীকে। সেই প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, একচ্ছত্র আধিপত্য সবকিছু দেওয়া হলো এক ব্যক্তির হাতে। এবং প্রয়াত আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন প্রয়াত আকবর আলী খান। আকবর আলী খান বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর। আমাদের প্রধানমন্ত্রী তিনি সে রাসায়ন জাতদের থেকে বেশি ক্ষমতাধর। এখন এই যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যে কোনো ব্যক্তি অধিষ্ঠিত হয়, যে কোনো ব্যক্তি ক্ষমতায় যায়, তারই কিন্তু স্বৈরাচারে পরিণত হওয়া, স্বৈরাচারে তারই কিন্তু দানবে পরিণত হয় স্বাভাবিক। আপনি যেই পথ ধরলে আপনি ধরেন বগুড়া যেতে পারবেন, আপনি সেই পথ দিয়ে চললে বগুড়াই যাবেন, আপনি চট্টগ্রাম যেতে পারবেন না। অর্থাৎ যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান আছে, তার যদি আমূল পরিবর্তন না করা হয়, সেগুলো যদি সংস্কার করা না হয়, তাহলে সেই পুরানো পথে হাঁটলে পুরানো গন্তব্যে আমরা যাব। তো সেই জন্যই কতগুলো সংস্কার, কতগুলো এই সরকার জনদাবির মুখে, জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে 11টা সংস্কার কমিশন গঠন করেছে। প্রথম 6টা সংস্কার কমিশন, তার ওই সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন করতে হয়েছে, যার আমি একজন সদস্য, নগণ্য সদস্য। আর অন্য 5টা সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের সরকার চেষ্টা করছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, আপনাদের 11 জন না 12 জন প্রাণ দিয়েছে, এবং আপনাদেরও প্রাণ যেতে পারত। আমি আজকে দেখলাম এই যে কোথায় যেন ফেসবুকে গাড়িতে আসার সময় ফেসবুকে দেখলাম একজন ব্যক্তি ইয়েতে এই যে আমাদের নারায়ণগঞ্জের পথে ওইদিকে যাত্রাবাড়িতে সে সবকিছু ভিডিও করতেছে। যারা এই পুলিশের আক্রমণ, যেই হত্যাযজ্ঞ তারা চালাচ্ছিল, ওগুলো ভিডিও করে রেকর্ড করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তিনি ভিকটিম হয়েছে, শেষ পর্যন্ত তিনি তাদের প্রাণ গিয়েছিল। তো আমরা এইরকম অনেকেরই প্রাণ গিয়েছে, আপনাদের 12 জন প্রাণ গিয়েছে। তো আপনারা এই যে সংস্কার কমিশনগুলো, 12টা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, আপনারা কারা এই রিপোর্টগুলো পড়েছেন? দেখি, আমি একটু হাত দেখতে চাই। একজনের হাত দেখলাম, নুরুর হাত দেখলাম, কয়েকজনের মাত্র হাত দেখলাম। ওকে, কয়েকজনের হাতটা। তো বাকিদের কি হলো? হ্যাঁ, এই সংস্কার প্রস্তাবগুলো তো দেওয়া হয়েছে কারণ যে পরিবর্তনগুলো দরকার, সেই পরিবর্তনগুলোই ওই সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত। সেগুলোই সুপারিশ করা হয়েছে পরিবর্তনের জন্য, যাতে আমাদের ওই যে গন্তব্যতা চাই, আমাদের পথটা যেন ভিন্ন পায়, যাতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তো নুরু, আমার মনে হয় তোমার পলিটিক্যাল এডুকেশনের একটা ক্ষেত্র চিহ্নিত হয়েছে।
প্রথম আমার মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটা করা দরকার, এই সবার এই সংস্কারের প্রস্তাবগুলো যে দেওয়া হয়েছে, অন্তত সামারিগুলো, সারাংশগুলো সবারই পড়া দরকার। এগুলো তো ওয়েবসাইটে পাওয়া যায়, এগুলো ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটে পাওয়া যায়, আর প্রত্যেকটা সংস্কার কমিশনের ওয়েবসাইট আছে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমাদের সংস্কার প্রস্তাব পাওয়া যায়। তো আমার মনে হয় রাশেদ কই, ও রাশেদ আরেকটা প্রোগ্রাম চলে গেছে, তো এখন রাশেদ তো সেক্রেটারি, আই থিঙ্ক ওই দায়িত্ব তাকেই নিতে হবে যে এই সংস্কার প্রস্তাবগুলো সবগুলো একত্রিত করে সবার মধ্যে যেন বিতরণ করা হয়, যাতে সবাই যেন, কি মনে করেন আপনারা? কারণ তাহলে এই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে নাই, এগুলো আমরা যারা এইসব কমিশনে ছিলাম, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে, আমাদের সর্বোচ্চ এই যে বুদ্ধিমত্তা খাটিয়ে আমরা এগুলো প্রণয়ন করেছি, যাতে ওই পদ্ধতি প্রতিষ্ঠান, যে পদ্ধতি প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া বিরাজমান, যেটা স্বৈরাচার সৃষ্টির জন্য সহায়ক, তার যেন পরিবর্তন হতে পারে, সেই লক্ষ্যেই আমরা এগুলো প্রণয়ন করেছি। আপনি কিছু বলবেন? কি আপনি কিছু বলবেন? হ্যাঁ বলেন, বলেন বলেন। আমাদের অনেক ধন্যবাদ। আমি তো তাই বললাম যে আমাদের যে বিদ্যমান যেই আইন, বিধিবিধান, পদ্ধতি, প্রতিষ্ঠান সবকিছুই স্বৈরাচার সৃষ্টির জন্য অনুকূল। কারণ আমাদের সংবিধানে যে প্রধানমন্ত্রীকে, বললাম তো, প্রধানমন্ত্রী এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেটা মুঘল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাবান। ওগুলো তো জনগণের দায় আছে এবং ওগুলো পরিবর্তন দরকার। এই জন্যই তো এই সংস্কার কমিশন গুলো, এই জন্যই কিন্তু এই সুপারিশগুলো করা হয়েছে, যাতে এই ক্ষমতার ভারসাম্য না যায়, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া যায়। কি দিয়ে পরিবর্তন হবে? এটা কি আকাশ থেকে মেয়র হিসেবে পড়বে? যে ধরেন আমাদের প্রধানমন্ত্রী, ধরেন আমরা নির্বাচনের কথাই বলি, আমরা তো সবাই গণতন্ত্র চাই, তাই না? আপনার তো গণতন্ত্র একটা ওই যে আপনাদের মূলনীতির একটা মূলনীতির মধ্যে একটা। তো গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কি? হ্যাঁ, সবার অধিকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্র মানে যে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা, মানুষ তাদের মতামতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠা করা। এবং এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচন হলে কি গণতন্ত্র হয়? কি বলেন? নির্বাচনে কি গণতন্ত্র কিনা? হ্যাঁ, কেন নির্বাচনী গণতন্ত্র নয়? নির্বাচন প্রথমত নির্বাচন হলেই হবে না, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাই তো? যাতে সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণের মতামত প্রতিফলিত হতে পারে। তো নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ হইলেই কি আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কেন? হ্যাঁ, কারণ ওই যে সমস্যাগুলো আমি যেগুলো বলছি, বিদ্যমান কাঠামো, বিদ্যমান প্রতিষ্ঠান, বিদ্যমান পদ্ধতি, আইন কানুন, এগুলো গণতান্ত্রিক শাসনের জন্য অনুকূল নয়। তো এগুলো পরিবর্তন না করলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। গণতান্ত্রিক যাত্রা শুরু হয় একটা নির্বাচনের মাধ্যমে। তার মানে আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নিলাম। কিন্তু যদি গণতান্ত্রিক সত্যিকার টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে কিন্তু আরো অনেক কিছুর প্রয়োজন। যেমন আমাদের সঠিক ব্যক্তি নির্বাচিত হওয়া প্রয়োজন।
সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা। যেমন আমাদের যেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, প্রতিষ্ঠান, যে বিচার বিভাগে বিচারের জন্য গেলে যেন অবিচার না হয়, দুর্নীতি দমন কমিশন যেন দুর্নীতির আখড়া পরিণত না হয়, নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে, যে নির্দলীয় ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে যেন নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়। এরকম প্রতিষ্ঠানগুলো যদি সঠিক না হয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। ভোট হলো, কিন্তু আমাদের একটা টেকসই, একটা কার্যকর গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠিত হবে না। কারণ কতগুলো প্রতিষ্ঠান, এই যে নুরু ছিল, তারপর রশেদ ছিল, অন্যরা ছিল, আমরা এই নিয়ে দিনের পর দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছি, এবং এই প্রতিষ্ঠানগুলো যেন নিরপেক্ষ হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন কি হয়েছে, গত 3টা নির্বাচন কমিশন দিনের ভোট রাতে হয়েছে, কারণ সেই নির্বাচন কমিশনগুলো নিরপেক্ষ ছিল না। এবং নির্বাচন কমিশনগুলোকে নিয়োগ দিয়েছে কে? সরকার, নির্বাহী বিভাগ। আমাদের আগে নির্বাহী বিভাগ নিয়োগ দিত, কিন্তু 2000 কততে 2000 যে ইয়েকে নিয়োগ দেওয়ার আগে নুরুদা কমিশনকে নিয়োগ দেওয়ার 2017 বোধ হয়, 2017তে